বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রায় দেখবার জন্যে। একটা গণ অভ্যুত্থানের পরে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন একটা সরকার পুরনো সরকারের সামনে যেমন ছিল, যদিও তারা দীর্ঘদিন যাবত এক ধরনের রেটোরিক জনতার সামনে হাজির করেছেন রিয়ালিটির চাইতে, যেটা একেবারেই ভিন্ন ছিল, এবং সেটা শেষ মুহূর্তে এসে তারাও স্বীকার করে নিয়েছিলেন যে দেশের অর্থনীতির অবস্থা খুব একটা ভালো নয়। এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের সামনে তার প্রধান লক্ষ্য যেমন একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান, কিন্তু যারাই সমাজের বিভিন্ন মহল থেকে কথা বলছেন তারা সকলেই বলছেন যে সরকারের প্রধান প্রায়োরিটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দেশের অর্থনীতির চাকাকে গতিশীল করা, এবং যে সংকটের মধ্যে বাংলাদেশের অর্থনীতি আছে সেটাকে দ্রুততার সঙ্গে পুনরুদ্ধার করা। মূলত এই জায়গাটাতেই আমরা আজকে নজর দেবার চেষ্টা করব। কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার ভাই বসা আছেন বাংলাদেশের তৈরি পোশাক খাতের ট্রেড বডি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BGME এর সহসভাপতি আব্দুল্লাহিল রাকিব, এবং আমার ডানে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI এর সাবেক প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি আপনাদের দুজনের কাছ থেকে একটু সূচনায় শুনতে চাইব যে পরিবর্তন আমরা দেখলাম, 36 দিনের একটা অভ্যুত্থান আন্দোলন, এবং তারপরে 5ই আগস্টে সরকারের পতন, একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা 8ই আগস্টে। আপনারা ব্যবসায়ী নেতা হিসেবে এই পরিবর্তনটাকে কীভাবে দেখেন, মিস্টার আব্দুল্লাহিল রাকিব? ধন্যবাদ। আসলে আমরা যখন প্রথম থেকেই কোটা আন্দোলনটাকে, আসলে এটা একটা নিষ্পাপ আন্দোলন ছিল। এটাকে আমরা যারা সচেতন নাগরিক আমরা কেউই আসলে এটার এগেনস্টে ছিলাম না, বিকজ এটা স্বাধীনতার এত বছর পরেও যদি আমরা যদি ম্যাথামেটিক্সের হিসাবেও যাই, এই কোটাটা এখন এতটুকু রাখার কোনো জাস্টিফিকেশন নাই। সো কাছাকাছি আমাদের একটা মৌন সমর্থন ছিল। সরকারের ভিতরে বাইরে অনেকেই এটাকে আসলে ডাইরেক্টলি সমর্থন করে গেছে, আমরাও করেছি। তো একটা পর্যায়ে গিয়ে যখন এটা একটা ভায়োলেন্সের দিকে চলে গেল, আমরাও আসলে মন খারাপ করছিলাম যে এরা তো আমাদেরই বাচ্চা, আমাদের বাচ্চাও হতে পারে। ইনফ্যাক্ট আমার এক বন্ধুর বাচ্চা ইনভলভ ছিল। সো অফকোর্স আমাদের একটা পজিটিভ ভাইব এসেছে যখন আমরা দেখলাম সরকার পরিবর্তন হয়েছে, সবাই ভালো ফিল করেছে। বাট যেদিন সরকার রিজাইন করলেন, ওদিন দুপুরবেলা খুব আনন্দিত ছিলাম, বাট সন্ধ্যাবেলা খুব মন খারাপ হলো যখন দেখলাম যে এই যে স্যাক্রিফাইস, এটার আসলে আমাদের মধ্যে, আমাদের সিভিক সেন্সের মধ্যে সেটা এখনও আসে নাই। যে আমি যখন দেখলাম যে আপনার গণভবন লুট করে মানুষ নিয়ে যাচ্ছে, তার মানে কি মানুষের মধ্যে আসলে ডেমোক্রেসি কি সেটার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাই নাই। যে আমরা যেটা আপনার ব্রিটিশরা আমাদেরকে শিখিয়ে গেছে, যে দেখা গেছে যে আমাদের এখনও সিস্টেম প্রসেস সব কিছু কমিউনাল, অ্যান্ড দেন উই স্টিল মেনটেন দ্যাট। যে এটা অনেকটা দেখলাম চর দখলের মতো, যে অনেক অন্য দলের লোকজনও হঠাৎ করেই এসে আমাদের ফ্যাক্টরি ধাক্কাধাক্কি শুরু করা, এখানে আসা ওখানে আসা। সো পরিস্থিতিটা তখন আবার মনে হলো যে কী ব্যাপার, এই 400 ছেলে কি এর জন্য জীবন দিয়েছে না? তখন আসলে কিছুটা ব্যথিত হলাম, এবং আমরা মনে করি, যেটা আমি কিছুদিন আগেও সমস্ত অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টরা এক হয়েছিলেন, সেখানে আমি বিনীতভাবে বলেছি যে দেশটা আসলে আমাদের, দেশটা কোনো দলের না। জি, মিস্টার সাইফুল ইসলাম। অ্যাকচুয়ালি আমি একটু অন্যভাবে কথা বলি, আপনি নিশ্চয়ই সবাই একসাথে কথা বললে কীভাবে। প্রথমে আমি যারা আমাদের এই ঘটনার মধ্যে, এই সংগ্রামের মধ্যে যারা মারা গেছে, তাদের রুহ মাগফিরাত কামনা করি। অনেকে আহত, অনেক রকম অ্যাডভার্স কঠিন পরিস্থিতির মধ্যে তারা আছে, কিন্তু তারা যে স্যাক্রিফাইস করেছে, যে তাদের আলটিমেট লাইফ দিয়ে স্যাক্রিফাইস করেছে, এই স্যাক্রিফাইস করার জন্য আজকে উই ক্যান ব্রিথ ফ্রিলি, আজকে আমরা ফ্রিলি কথা বলতে পারি, আজকে তৃতীয় মাত্রায় আসতে পারছি, এবং তৃতীয় মাত্রায় এসে আমরা আজকে কথা বলতে পারতেছি। সো আমি একটু অন্য একটা কথা বলি আগে। আমি একটু আমি স্টাডি করলাম ইন্টারনেটে, যে আমি দেখলাম যে আমার মনে হয় যে তৃতীয় মাত্রা হচ্ছে পৃথিবীর ডেভেলপিং কান্ট্রিজে পলিটিক্যালি ইনক্লাইন্ড টকশোর মধ্যে ওয়ান অফ দ্য লংগেস্ট রানিং। এটা আমার মনে হয় ইফ নট নাম্বার 1।
7,000 সাধু ভাই বলবো দিস ইজ দ্য লংগেস্ট রানিং শো। তো এটা তো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যাবে, তো এটার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ডে অনেক আজে বাজে জিনিস আছে, সো এটার জন্য প্লিজ। সো এটা হলো একটা আমি আপনাদের সবাইকে কংগ্রাচুলেট ইউ, বিকজ এটা আমাদের যে পলিটিক্যাল এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনে কিন্তু একটা আইডেন্টিটি হয়ে গেছে গিয়া তৃতীয় মাত্রায় এই জিনিসটা শোনা গেছে। সো আমার জন্য এই যে এখানে যেই কথাটা বলবো সেটা হলো যে আমার জন্য পার্সোনালি এই যে ঘটনাগুলো হলো এই কিছুদিন আগে, এটা এটা যাকে ইংলিশে বলে ডেজাভু। কারণ যখন 1971-এ সেই 25শে মার্চে সেই রাত্রগুলাতে সেই রাস্তার মধ্যে রাত্রেবেলা ছেলে মেয়েরা গার্ড দিচ্ছে, এই যে ঘটনা, যে মেন্টাল যে একটা মানসিক যে জিনিসটা আমরা উই ওয়েন্ট থ্রু, এটা অনেকটা কিন্তু এবার সেম জিনিস হয়েছে। কিন্তু এখন যখন আমরা স্বাধীন হলাম তখন কি ছিলাম আমরা? বটমলেস বাস্কেট। আজকে সেই বটমলেস বাস্কেটের সেই যে ব্র্যান্ডিং, সেই ব্র্যান্ডিংও আমি দেখলাম আজকে আমাদের জীবনের অপরাহ্নে। আজকে আমরা একটা মিডল ইনকাম কান্ট্রি। এখন বাংলাদেশ 2.0 হলো। এই যে 2.0, এই বাংলাদেশ 2.0, এই যে রিবার্থ বলে, এই রিবার্থটা রিয়েলি 2.0 কীভাবে হবে? 2.0 হবে যদি মানুষের জন্য যে প্যারামিটার্সগুলো ইম্পর্টেন্ট, ফ্রিডম অফ স্পিচ, কস্ট অফ লিভিং, রুল অফ ল, এই প্যারামিটার থেকে যদি ইন্ডিভিজুয়াল যদি আমরা 10টা ইম্পর্টেন্ট প্যারামিটার ধরি, হেলথ কেয়ার, এডুকেশন, এই 10টা প্যারামিটার যদি আমরা 2.0 করতে পারি এখন, তাহলেই কিন্তু এটাকে রিয়েলি মনে থাকবে সবাই, ইতিহাসের মধ্যে লেখা থাকবে, হ্যাঁ ওটা ছিল বাংলাদেশ 2.0। তো সেই দিক দিয়ে আমরা আজকে একটা ইতিহাসের একটা সিগনিফিক্যান্ট একটা সন্ধিক্ষণে আজকে আছি। এবং এইখানে দি ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি একটু বিজনেসের কনটেক্সটে যদি আসি, আমাদের এখন প্রতি বছর 30 লাখ মোরলেস ছেলে মেয়ে লেবার ফোর্সে আসছে। এই 30 লাখ ছেলে মেয়েদেরকে অ্যাবজর্ব করার জন্য আমাদের রিয়েলি উই হ্যাভ টু লুক, এবং আমাদের যে এখন যারা আছে অন্তর্বর্তীকালীন সরকার বা যারা নতুন সরকারে যারা আসবে, দে রিয়েলি হ্যাভ টু থিঙ্ক যে আমাদেরকে যে ইকোনমিক যে 5 ইয়ার প্ল্যানগুলো যে ধারায় আগে ছিল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, সোসাইটি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে আমাদের দেশের শুড উই হ্যাভ এ থিঙ্কিং দ্য হোল ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য একটা 2.0 করা দরকার কিনা। আই থিঙ্ক ইটস ভেরি ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট। আমরা রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রির পরে যে নর্মাল প্রোগ্রেশন আগে যেটা ছিল, সেটা ছিল ওখান থেকে লাইট ইঞ্জিনিয়ারিং থেকে মোর টেকনিক্যাল সফিস্টিকেটেড থিং। আমরা কিন্তু লাইট ইঞ্জিনিয়ারিং স্টেপে যেতে পারি নাই, ইলেকট্রনিক্সে এখনও যেতে পারি নাই। সো ওয়ে ডাজ ইট লিড আস? এটাকে একটা সেন্সে আমরা প্রবলেম মনে করতে পারি, একটা সেন্সে আমরা অপরচুনিটিও মনে করতে পারি। হ্যাঁ, আমরা ওই যে সনাতন যে ধারাটা ছিল, ওই ধারা থেকে যদি বের হয়ে আমরা কোথায় যেতে পারি? দিস ইজ এন এজ অফ দি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এটা হচ্ছে নলেজের রেভলিউশন হচ্ছে এখন। তার মানে কি, নলেজের রেভলিউশনের যেটা অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের জন্য, সেটা হলো যে এগ্রিকালচারাল রেভলিউশন থেকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসলো। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রো করতে ইন্ডাস্ট্রি লাগে, ইনভেস্টমেন্ট লাগে, অনেক কিছু লাগে। কিন্তু এখন হচ্ছে the only thing that you need is the ability to think. It is the age of ideas. এই আমাদের যদি এই যে নেক্সট যে আমাদের ইকোনমিক গ্রোথটা মধ্যে আইটি টেকনোলজিটাকে যদি আমরা টোটালি ইনকর্পোরেট করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা বাংলাদেশকে রিয়েলি 2.0-তে নিতে পারবো। সো আমি আসবো আবার আপনার কাছে। মিস্টার আব্দুল হাই রাকিব, আপনি শুনছিলেন নলেজের কথা, আইটির কথা, কিন্তু আমি একেবারে প্র্যাকটিক্যাল জায়গায় একটু যেতে চাই। এখানে ড্রিম আছে, এখানে রিয়ালিটি আছে। মিস্টার ইসলামের কথাই যে এই মুহূর্তে আসলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে
নতুন সরকারের জন্য কোন কোন জায়গায় অ্যাড্রেস করা দরকার? মিস্টার সাইফুল ইসলাম আরএমজির কথা বলেছেন এবং আমরা এখনও পর্যন্ত আরএমজির উপর নির্ভরশীলতা নতুন কিছু তৈরি করতে পারিনি, নতুন কোনো জায়গা তৈরি করতে পারিনি সে অর্থে নির্ভর করার মতো। সেটা যেমন একটা দুর্বলতা, আবার আরএমজি সেক্টর আসলে কী ধরনের সমস্যা, আপনারা দুজনেই ওই সেক্টরের সঙ্গে কম বেশি যুক্ত, কী ধরনের সমস্যা ফিল করেন এবং কোন জায়গাগুলো এই মুহূর্তে দ্রুততার সঙ্গে অ্যাড্রেস করা দরকার আপনি মনে করেন? ধন্যবাদ। আমি বিশ্বাস করি যে এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ল অ্যান্ড অর্ডারের যে স্টেবিলিটি, এবং আপনি দেখেন যে পুলিশ একেবারেই ভঙ্গুর হয়ে গেছে এখন। আমরা আসলে আজকে সকালেই একটা প্রোগ্রামে একজন বলছিলেন যে উই স্টিল বিলিভ দ্যাট বাংলাদেশি পিপলস আর স্টিল রেসপন্সিবল, যে কোনো পুলিশের সিস্টেম নাই। এটা যদি আজকে নিউ ইয়র্কে বা নিউ জার্সিতে কোনো একটা সিটিতে হতো, ইউ সি মোর ক্রাইম। সো মানুষের মধ্যে এখনও মনুষ্যত্ব এবং ক্যাপাসিটিটা বেটার বলে একজন বলেছেন। সো আমি বিশ্বাস করি যে কমিউনিটি, যেমন আমরা গত 3 দিন ধরে আমাদের গার্মেন্টসের গেইটে আমরা আর্মির সাথে এবং পুলিশের সাথে কম্বাইন্ডলি কমিউনিটি পুলিশিং সিস্টেম চালু করেছি। আমরা একটা ডেটাবেস, যে প্রত্যেক ফ্যাক্টরি থেকে 100 জন করে দিয়ে এদের পার্টিকুলার ডেটাটা আমরা শেয়ার করেছি উইথ জোনাল যে পুলিশ এবং আর্মি ক্যাম্পগুলোর সাথে, এবং এখানে আমাদের একটা জোনাল এক্সপার্টিস বা জোনাল যে আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরির সাথে যে কানেক্টিভিটি, এটাকে আমরা কাজে লাগিয়েছি। যে দেখা গেছে যে ওই এলাকাটাতেই 1000 সদস্যের একটা কমিউনিটি পুলিশ ভার্সেস আমরা ক্রিয়েট করেছি, সেটা সিকিউরিটি সিস্টেম ক্রিয়েট করেছি। সো আমি মনে করি যে ইমিডিয়েট সাপোর্ট হিসেবে, যেমন আমরা এর আগেও বলেছি, গতকালকে আমাদের সাথে চিফ অ্যাডভাইজার সাথে একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল, সেখানেও আমরা বলেছি যে আমাদের হাইওয়ে পুলিশের হাইওয়েতে আমাদের যেখানে অনেক ফ্যাক্টরিতে কন্টেনারগুলো বসে আছে, তারা সিকিউর ফিল করছে না যে কোনো ধরনের ডিসরাপশন আসবে কি না। সেটার জন্য হাইওয়ে পুলিশ অথবা হাইওয়েতে আমাদের যে সেনাবাহিনীর টহল, সেটার যে সিকিউর করার জন্য আমাদের পোর্টগুলোকে, এয়ারপোর্টকে আমরা গত পরশুদিন খুলেছি ইন টার্মস অফ কাস্টমস ক্লিয়ারেন্স, বাট সেখানে এখনও অনেক জট আছে, সেটাকে ছাড়াতে হবে। অ্যান্ড অফকোর্স যে একটা প্রেশার ইন্টারন্যাশনালি হয়েছে, আমরা প্রফেসর ইউনুসকে বলেছি যে আপনার একটা টুইট আমাদের কাস্টমারদের মাইন্ডসেটে একটা কনফিডেন্স গ্রো করাতে পারে, বিকজ এখন তারা অনেক ধরনের প্রোপাগ্যান্ডা টাইপের ভিডিওস ক্লিপস তারা দেখেছে এবং তারা কনসার্ন। আমাদের এখন একটা ফুল সিজন বুকিং টাইম, সো এটাতে যদি তাদের কোনো ধরনের মাইন্ডসেটে কনফিউশন থাকে, তাদের একটা কনসার্ন থাকে, তাহলে আমাদের নেক্সট 6 মান্থের বুকিং একটা গ্যাপ আসবে। সো সেটা যাতে করা হয়, এ ধরনের কিছু কিছু ইমিডিয়েট যেটা ক্রাইসিস ম্যানেজমেন্টের স্টেপ, সেটা আমরা দেখলাম যে চিফ অ্যাডভাইজারের সঙ্গে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আপনারা বৈঠকে গিয়েছিলেন, তো উনি কি বললেন আপনাদেরকে? যে উনি প্রথমত বললেন যে আসলে দায়িত্বটা আমাকে নিতে হয়েছে, বিকজ আমি দেখেছি এতগুলো বাচ্চা তাদের জীবন দিচ্ছে। আমি আসলে আমি এই ধরনের পজিশনের জন্য আমি রেডি ছিলাম না, বাট আমি যখন দেখলাম বাচ্চারা এগিয়ে আসছে, আমি চিন্তা করলাম আমার এই শেষ বেলায় আমিও আমার মতো করে চেষ্টা করে দেখি সমাজকে পরিবর্তন করা, সিস্টেমকে পরিবর্তন করা, পরিমার্জন করার জন্যই আপনাদের সাহায্য আমাদের বলেছেন যে আপনাদের ব্যবসায়ীদের সাহায্য, বিশেষ করে বিজিএমএ বিং দ্য মেইন সাপোর্ট অফ দ্য ইকোনমি, আপনাদের একটা কনসিস্টেন্ট সাপোর্ট আমার দরকার। আমরা বলেছি যে আপনার নেতৃত্বে আমরা কাজ করব এবং আপনার যে ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স, এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড যে কোনো কারখানাকে করবে। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে ওনার যে দুইটা টপিক, যে সোশ্যাল বিজনেস এবং 3-0, একটা হচ্ছে জিরো পভার্টি, জিরো কার্বন অ্যান্ড জিরো ইন্টারেস্ট। সো এটার সাথে আমাদের যে এসডিজি গোলের কম্বিনেশন, আমরা বলেছি যে আমরা জিরো পভার্টিতে আরএমজির যে কন্ট্রিবিউশন, অফকোর্স আমরা যদি আজকে 42 বিলিয়ন থেকে এটা $80 বিলিয়ন বিজনেসে আমরা টার্ন অ্যারাউন্ড করতে পারি, সেক্ষেত্রে যে আরও 30 লক্ষ এমপ্লয়মেন্ট হবে, এটা ডেফিনেটলি প্রপার্টি এলিভেশনের একটা বেটার হ্যান্ড করবে। সাইফুল ভাইয়ের সাথে আমি একমত যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা কেউ 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলছি, এখানে যে ইন্টেলিজেন্ট জবগুলো ক্রিয়েট হবে, ইভেন আরএমজিতে, এখানে কিন্তু ভ্যালু এডিশনের আমাদের মেধার পরিচয় এবং মেধার প্র্যাকটিস করার অনেক বেশি সুযোগ আসবে। যেটা সাইফুল ভাইয়ের সাথে একটু ইকো করে বলি, যে আমরা যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিকেও ভার্সন 1 বলি, এখন ভার্সন 2 শুরু হয়েছে। এবং ভ্যালু এডিশনের যে আমরা বলি যে প্রোডাক্ট বাস্কেটে আমরা বেটার প্রোডাক্ট অ্যান্ড
ভ্যালু এডেড প্রোডাক্টের দিকে যাচ্ছি, আমরা মার্কেট ডাইভার্সিফাই করছি, আমরা ফাইবার ডাইভার্সিফাই করছি, আমরা অ্যাথলেশিয়ারের মতো প্রোডাক্ট বা আউটারওয়্যারের মতো প্রোডাক্টে যাচ্ছি, সেখানে অনেক অটোমেশনের স্কোপ আছে এবং এখানে প্রচুর ইন্টেলেকচুয়াল জব ক্রিয়েট হবে। আমরা দেখেছেন যে এখন অটোমেশনের যে আমাদের ফ্যাক্টরিগুলোতেও আইওটি অ্যান্ড এআই বেস প্রচুর মডিউল আমরা ক্রিয়েট করছি এবং এখানে কিন্তু প্রচুর ইন্টেলেকচুয়াল জব ক্রিয়েট হবে এবং আমি বিশ্বাস করি যে ডক্টর ইউনূসের নেতৃত্বে তার যে ভিশন এবং তার যে সাস্টেনেবিলিটি অ্যান্ড ডিজিটাইজেশনের যে কোর কম্পিটেন্সি, এটা আমরা অলরেডি আমাদের স্লোগানে এনেছি, আমাদের 2030 প্রোগ্রামে এনেছি। আমি বিশ্বাস করি ওনার হাত ধরে আমরা আরও অনেক বেশি অ্যাক্সেলারেট করতে যেতে পারি। মিস্টার সাইফুল ইসলাম, আপনি বলছিলেন, আমি আপনার কথা একটু কন্টিনিউ করুন আপনি চাই। এবং বাংলাদেশ তো গত কয়েক বছর ধরে আমরা ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ এগুলো শুনছি এবং আমাদের মধ্যে ভাবটা এরকম ছিল যে আমরাই বোধহয় প্রথম সেলফোন হাতে নিলাম, পৃথিবীতে আর কেউ নেয়নি, আমরাই বোধহয় প্রথম ইন্টারনেট ব্যবহার করছি, আর কেউ নেয়নি। কিন্তু আসলে আমরা কত দূর এগুলাম? ওই যে বিজনেসের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে যেটা বলছিলাম যে রেটোরিক অ্যান্ড রিয়ালিটি অনেক অনেক গ্যাপ এর মধ্যে, এই জায়গায় আসলে কোথায় বাংলাদেশ দাঁড়িয়েছে? এবং যেটা মিস্টার আকিবও বলছেন যে এখানে অনেক সুযোগ আছে, অনেক কিছু ব্যবহার করা হচ্ছে এবং আরও অনেক অপরচুনিটি যাচ্ছে যেটা আমরা ব্যবহার করতে পারি। আমি এটাকে প্রথমবারের মতো একটু অন্যভাবে আমি এটাকে আমার একটা আঙ্গিক আপনাকে দিব। সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি মোর ফান্ডামেন্টাল জায়গায় যেতে চাই। সেটা হচ্ছে টেকনোলজি, আইটি কী করে। সো যদি আমাদের বাংলাদেশে একটা সিচুয়েশন চিন্তা করি, ওই ইতিহাসে আমাদের কি ছিল, আইডিয়াস যেগুলো, আইডিয়া কীভাবে ট্রান্সফার হতো? আইডিয়া ট্রান্সফার হতো যখন নাকি ওই বাবা ওই বাজারে যেত বা যখন চায়ের দোকানে যেত, এই গ্রামগুলোতে। আস্তে আস্তে আরবানাইজেশন হলো, শহর হলো, শহর যখন হলো তখন একজন একজনের বাসায় গিয়ে আলাপ আলোচনা করতো, আইডিয়া শেয়ার করতো। তারপরে আসলো টেলিফোন, তারপরে আসলো সোশ্যাল মিডিয়া। ইতিহাসের ফর দ্য ফার্স্ট টাইম এই যে 2000-এর দিকে যখন আরম্ভ হলো সোশ্যাল মিডিয়া, এর আগে কিন্তু সব কমিউনিকেশন ছিল 1 to 1। আর যখন ফোন করা হলো তখনই কথা, এরপরে ফোনটা শেষ। কিন্তু সোশ্যাল মিডিয়া আসাতে 24 ঘন্টা 24/7 এবং 1 to many। সো আপনি যে টেকনোলজির কথা বলেন, আজকে আমাদের এই যে রেভলিউশনটা হলো, এই রেভলিউশনটার মধ্যে সবচেয়ে সিগনিফিক্যান্ট ফ্যাক্টর ছিল কিন্তু টেকনোলজি, সবচেয়ে সিগনিফিক্যান্ট ফ্যাক্টর ছিল সোশ্যাল মিডিয়া। সো দি ইম্পর্টেন্স অফ, এবং এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলোকে বন্ধ করে দিয়ে আসলে আটকানো যায়নি। এবং এটা মানে আমরা জানি যে ইন্টারনেট শাটডাউন করা হচ্ছে, কিন্তু আবার সরকারই বলছে তারাই করেছে, আবার তারা বলছে যে তাদের গভর্নমেন্টের সমস্ত ওয়েবসাইটগুলো হ্যাক হয়ে যাচ্ছে। মানে ইন্টারনেট নাই কিন্তু সোশ্যাল মিডিয়া দিস ওয়ে দ্যাট ওয়ে মানুষ ব্যবহার করছে, ছেলেমেয়েরা ব্যবহার করেছে। এটা হলো একটা আসপেক্ট। আর যদি প্র্যাকটিক্যালিটিতে যাই, যখন নাকি ইন্টারনেট বন্ধ হয়ে গেল গিয়ে, তখন খালি টেলিভিশনে আসতেছে ও আপনার যদি বিল পে করতে হয়, ইলেকট্রিসিটি বিল করতে হয়, গ্যাস বিল করতে হয়, আপনাকে কিন্তু এইভাবে যেতে হবে। তখন কিন্তু আমরা সবাই হয়তো ঘুমের থেকে উঠলাম, ও মাই গড, আমরা এত ডিপেন্ডেন্ট হয়ে গেছি কি এখন টেকনোলজির উপরে, যে আমাদের এই পেমেন্টগুলো আর সম্ভব না উইদাউট টেকনোলজি। এটা হলো একটা আসপেক্ট। সো বেসিক্যালি আমি যে পয়েন্টটা, ফার্স্ট পয়েন্ট আমার হচ্ছে যে আমাদের লাইফের মধ্যে টেকনোলজি কমপ্লিটলি ঢুকে গেছে, কিন্তু আমরা রিয়েলাইজ করি নাই। অন এ মেজর স্কেল কীভাবে ঢুকছে, এটার উপরে বেসিস করেই এই রেভলিউশনটা দাঁড়ালো অন সোশ্যাল মিডিয়া, নাম্বার ওয়ান। আর প্র্যাকটিক্যালিটিতে আমরা দেখলাম যে দেশ অচল হয়ে গেল। ওই আপনার ট্রেনের বুকিং করা যায় না, তো বিল পে করা যায় না, এই পুরো জিনিসটা এক জায়গায় থেমে গেল। আমি আরেকটা জিনিসের উপরে একটা কথা বলতে চাই, সেটা হলো এই যে আমি কথাটা বললাম যে হাউ সোশ্যাল মিডিয়ায় আইডিয়া খুব ফাস্ট স্প্রেড করে। আমরা আজকে যদি বাংলাদেশ 2.0 করতে চাই, আমরা যদি গার্মেন্টসে বলুন বা আইটিতে, আমি মোর টেকনোলজি পার্সন নাও, আইটিতে যদি আমরা সিগনিফিক্যান্ট জাম্প করতে চাই, যেখানে বাংলাদেশ 2.0 ক্রিয়েট হবে, তাহলে এই যে সময়টা এখন, এই সময়টায় আমাদের আইডিয়া ফরমেশনগুলো খুব ক্লিয়ারলি করতে হবে এবং আমাদের সেই ফোরসাইট নিয়ে আইডিয়া ফরমেশনটা করতে হবে। এখন আমরা যত টেলিভিশন দেখি, যত ইউটিউবে দেখি, আমরা কিন্তু নর্মাল টাইমে তা করি না। কারণ এখন আমরা সবাই ইনফরমেশন কী হচ্ছে সেই জিনিসগুলো আমরা জানতে চাই।
আমাদের কিন্তু অ্যান্টেনাগুলো খুব আউট। এখন আমাদের যে ইয়াং যারা আমাদেরকে এখন লিডারশিপ দিচ্ছে, তাদেরকে রাইট আইডিয়াসগুলা ছড়ানো, ডেভেলপ করা এবং ছড়ানো টু দি এন্টায়ার ইউথ, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টাইম। আরেকটা জিনিস যেটা আমি মনে করি অনেকের কাছে খুব আশ্চর্য লাগবে, আমার কাছে বেশ আশ্চর্য লাগে, যে বাংলাদেশের আন্ডার 35, এই আন্ডার 35 হচ্ছে এই জেনারেশন যারা ফেসবুক তাদের জন্ম, ফেসবুক লেটস সে 2020 বছর আগে ফেসবুক, যারা ধরেন 10-15 বছর বয়সে কেউ এই জিনিসে ফেসবুকে ঢুকে, তাদের পুরো এন্টায়ার লাইফ ফেসবুক ইউটিউবের মধ্যে। আমাদের যে এই জেনারেশনকে আমরা কিভাবে, how we will take it forward, and this generation under 35 is 65% of the population. তার মানে কি, দে আর 2/3 মেজরিটি। সো আমাদেরকে এই জেনারেশনের থটস, ইনপুটসটা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে সবচেয়ে আগে নিতে হবে। ইট ইজ আ ভেরি ফান্ডামেন্টাল থিং। এবং আমার কাছে যেটা মনে হয়, এটা আমি মে বি কমপ্লিটলি রং, যে এই যে আমাদের এই রেভলিউশনটা নিয়ে অনেকে সারপ্রাইজ হয়ে গেছে, সবাই সারপ্রাইজ হয়ে গেল এটা কীভাবে হলো। বিকজ এই যে তাদের যে কমিউনিকেশনের যে প্ল্যাটফর্মটা সোশ্যাল মিডিয়া, ওই সোশ্যাল মিডিয়া হয়তো যারা নাকি ক্ষমতায় ছিল ইন এনি ফর্ম, দ্য মেইন স্টেক হোল্ডার্স, তারা হয়তো দে ওয়্যার নট প্লাগড ইনটু হোয়াট ওয়াজ হ্যাপেনিং। ইয়াংরা আসলে কি কথা বলে, তাদের মনের মধ্যে আসলে কি ঘটনা চলছে, এই জিনিসটা হয়তো দ্য পাওয়ার, যারা ইন পাওয়ার ছিল তারা ঠিক মতো ধরতে পারে নাই। সো ফার্স্ট অফ অল ইটস আ ডেমোগ্রাফিক্স, দে আর 65% অফ দ্য পপুলেশন। এবং আমি যেটা মনে করি যে গোয়িং ফরওয়ার্ড যখন নির্বাচন হবে, পলিটিক্যাল পার্টিস তারা পার্টিসিপেট করবে, আমরা রিয়েলি একটা হয়তো গণতন্ত্র আমরা পাবো। আমি মনে করি যে পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টোর মধ্যে কমিটমেন্ট থাকতে হবে টু দ্য ইউথ। সাধারণ একটা কমিটমেন্ট হতে পারে যে প্রতি মিনিস্ট্রিতে যে মিনিস্টার বা স্টেট মিনিস্টার বা ডেপুটি মিনিস্টার যে হবে, অন্তত একজন থাকতে হবে আন্ডার 40, আন্ডার 35। আমরা যারা 71-এর রেভলিউশন আমরা যারা দেখেছি, আমাদের টাইম তো শেষ, উই হ্যাভ টু মুভ আউট। আমাদেরকে যে এই নিউ জেনারেশন যারা 2.0 ক্রিয়েট করলো, তাদের জন্য আমাদেরকে প্রিপেয়ার করতে হবে। ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু ডু দ্যাট। ডেভিড ক্যামেরন ওয়াজ 39 when he was প্রাইম মিনিস্টার। এখন অস্ট্রিয়ার যে চ্যান্সেলর যে ছিল, হি ইজ 30 নাও। রিসেন্টলি হলো 28 কোথাকার প্রাইম মিনিস্টার 28 হলো। তো আমাদের এখন কোনো সময় অনেক সময় কথা বলে, ও তাকে এত বড় যে পোস্ট কিভাবে দেওয়া হবে, তো বাচ্চা, ও তো 40 মাত্র। এই ধারণা থেকে বেরিয়ে আসছে। এই যে কনসেপ্টটা আমাদেরকে এই নতুন রিয়ালিটি থেকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, হাউ পাওয়ারফুল দে আর। এবং আমি যেটাকে বলবো টু দ্য ইউথ, আমাদের যে এই 50 বছরের যে আমাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা, এই এক্সপিরিয়েন্সটা যদি ইউথ নেয়, তাহলে দে হ্যাভ টেকেন অল দ্য সাফারিং। আমরা যে সাফারিং করে আজকে যে জায়গায় আসছি, সেই সাফারিংটা তাদের করতে হবে না। ইউ ক্যান সে, ও না, আমরা কেন, আপনারা কথা বললো, আমরা কেন শুনবো। আমার সেটা সবসময় যুক্তি হচ্ছে, ইউ লিসেন টু এভরিবডি, বাট হোয়াট ইউ অ্যাকসেপ্ট সেটা কিন্তু তোমার উপরে। শোনা মানেই না ওটা আমি অ্যাকসেপ্ট করতে হবে। তো সব দিক থেকে এই যে এক্সপিরিয়েন্সটা নিয়ে যদি তারা যদি সামনে আগায়, তারা দেখেন রিয়েলি ক্রিয়েট এ 2.0। সো মিস্টার রাকিব, আপনি নিজেও আইটি বিজনেসের সঙ্গে যুক্ত, এখান থেকে যদি আপনার কিছু যোগ করবার থাকে আপনি নিশ্চয়ই করবেন। কিন্তু আরেকটা প্রশ্ন, যেহেতু আপনি এখন বিজনেস লিডার হিসেবে বেশ অ্যাক্টিভ, সো বাংলাদেশের ব্যবসায়ী, আপনি এখানে পরে কন্ট্রিবিউট করবেন আমি আশা করি, যে ব্যবসায়ীদের সম্পর্কে মানুষের একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে যে তারা খুবই ক্ষমতাসীনদের তাবেদারি করে, সবাই না হলেও মানে মূল ট্রেন্ডটা সেটা, তারা সত্যটা সবসময় বলতে চায় না, বা অসত্যটাই যেটা সত্য না, যে বললাম রেটোরিকটার সবসময় যে কোনো জায়গায়, যখন আমার এই টেবিলেই বসে ব্যবসায়ীরা যখন কথা বলেছেন, ব্যবসায়ী নীতি সব ভালো ভালো, কিন্তু আমরা যখন অফ দ্য ক্যামেরায় কথা বলেছি, তারা কিন্তু রিয়েল পিকচারটা বলেছেন। কিন্তু এই যে বলতে হয়, কেন বলতে হয়, সেটা একটু আপনার কাছ থেকে বুঝতে চাই। এবং ট্রেড বডিগুলো
বিজিএমই খুবই ভাইব্রেন্ট ডায়নামিক ট্রেড বডি, সব ট্রেড বডি না, কিন্তু ট্রেড বডির নেতৃত্বে যেভাবে লোকজন আসে সেগুলো নিয়ে কিন্তু অনেক রকমের প্রশ্ন আছে, এবং অনেক ক্ষেত্রে ট্রেড বডিগুলো আসলে নিজ নিজ ট্রেডের যারা স্টেক হোল্ডার তাদের স্বার্থ সংরক্ষণ করে না। কেন করে না বা করতে পারে না? ধন্যবাদ। এবং আপনি নিজেরও যেহেতু এক্সপেরিয়েন্স আছে বিজনেস লিডার হিসেবে, আমি আপনার কাছে পরে শুনতে চাইব। প্রথমত আপনার প্রথম কথাটার সাথে একটু দ্বিমত পোষণ করি যে আসলে এটা ডিপেন্ড করে পরিবেশের উপরে, যে ইকোসিস্টেম যদি আপনাকে কনফিডেন্স না দেয় সেক্ষেত্রে আপনি স্ট্র্যাটেজিক হন। ব্যবসায়ীদের সাথে সরকারের একটা সুন্দর সম্পর্ক থাকতে হয়, বিকজ পলিসি ম্যাটার্সে সরকারের যে সাপোর্ট তার ব্যবসার জন্য দরকার সেটা নেগোশিয়েট করতে হলে আপনি একটা বৈরী সম্পর্কে অনেক সময়ই ইচ্ছা করলেও আপনি শক্তভাবে ইয়ে করতে পারবেন না, যদিও তার উদাহরণ রয়ে গেছে। আপনি আমাদের প্রাক্তন সাবেক সভাপতি রেদওয়ান আহমেদ, উনি কিন্তু বিএনপির সময়কার উনি কিন্তু বিএনপির সময়কালীন থাকাকালীন সময়ে উনি প্রাইম মিনিস্টারের রেজিগনেশন চেয়ে উনি এই সমাবেশ করেছেন ব্যবসায়ীদেরকে নিয়ে। তো পরিবেশ ছিল, এখন পরিবেশ নাই, এবং কালচারালি যে কারণে নির্বাচনের আগে গিয়ে সমর্থন জানাতে হয়, বা যখন ছাত্ররা মারা যায় তখন গিয়ে বলতে হয় মজার কথা হচ্ছে মৃত্যুর পর আমরা আপনার সঙ্গে থাকবো। মজার কথা হচ্ছে যে আমরা বিজেপি থেকে মিটিংটা ইনিশিয়েট করলাম যখন দেখলাম যে 3 দিনের ছুটি ঘোষণা করা হচ্ছে, আমাদের ফ্যাক্টরিগুলোকে সম্পর্কে কোনো ডিরেকশন দেওয়া হচ্ছে না, তখন সাথে সাথে আমরা কিন্তু মিটিং চাইলাম। তখন বলা আমাদের মিটিং হঠাৎ করে ছিনতাই হয়ে গেল। আমাদের দরবেশ, এটা জানা ছিল না। এই যে আমি দেখেন কনফিডেন্স না থাকাতে আমি এখন দরবেশের নামও ভুলে গেছি, যে আমাদের উপদেষ্টা সাহেব বললেন না এটা এইভাবে হবে না, আমরা সবাইকে ডাকবো এবং সবাইকে নিয়ে এটার, তখন আমরা গিয়ে আমরা যেমন আমাদের নাসিম মঞ্জুর বা আমরা এতই আপসেট হয়েছি যে ভাই আমরা কী জন্য আসছি আর কী করলাম। যাই হোক, এটা আসলে এখন দেখেন আমাদের কালচারাল ইন্টারনালাইজেশন যেটাকে বলি, যে ওইটা না থাকাতে আমাদের সেই সাহসটাই চলে গেছিল। আমি বিশ্বাস করি এই যে 5th August has given us back, but it will also take time to stabilize that in terms of having confidence to speak প্রপারলি। বিকজ আমি এই যে কথা বলছি আমার মধ্যে এখন টেনশন কাজ করছে, বাবারে এইটা আবার টেলিকাস্ট হলে আবার কে কোনখান থেকে বসে আমাকে কি ফোন করে, কে কি ভাবে, অ্যাট লিস্ট কে কিভাবে না। দিস ইজ ডেফিনেটলি এ প্রেশার। অ্যান্ড আমরা আমাদের বাচ্চাদেরকে কি শিখাই এখন, যে বাবা গ্যাঞ্জাম দেখলে তুমি ওদিকে যাবা না, নিজেকে সেফ রাখবা। ওয়ারেস আমার কি শেখানো উচিত, অন্যায় দেখলে প্রতিবাদ করবা, সেটাকে সেটেল করবা, তারপরে তুমি যাবা। তাহলে এই যে আমাদের যে মাইন্ডসেট, এগুলো কি এই গত বেশ কিছু দিনের ইয়েতে আমাদের মাইন্ডসেটের যে ডেন্টিংটা হয়েছে, এটার কারেকশন, এটার রিহ্যাবিলিটেশনটা দরকার। আপনি যদি এটা না করে আবার আরেকটা, আমি জানি না এটা কতটা বলাটা ঠিক, যে আমরা আসলে গণতন্ত্রের জন্য কতটুক রেডি, কাদের জন্য? গণতন্ত্রের জন্য। বিকজ এই যে কলোনি থেকে কলোনাইজেশন যে মাইন্ডসেট, এটা তো আমাদের কনস্টিটিউশন, জুডিশিয়ারি, ব্যুরোক্রেসি সব কিছুর মধ্যে জড়িত। সো আপনি ডেমোক্রেসি, আপনি যেই বাসার মধ্যে যেই লোকটা সবচেয়ে বেশি আয় করে তার কথাই চলে, তো ডেমোক্রেসি তো কোথাও আপনি প্র্যাকটিস করেন না। হঠাৎ আপনি ডেমোক্রেসি আপনি পলিটিক্যাল পার্টিদের কাছ থেকেই বা এক্সপেক্ট করেন কেন? সো আমি বিশ্বাস করি এটা ওখানে অনেক মৌলিক ডিসকাশন, এটা এইখানে এই টেবিলে আসলে কতটুকু বাট আমি পরিবর্তনের কথা যখন আসছে, পরিবর্তনের ক্ষেত্রে আমাদের সমাজের পরিবর্তন আমাদের ব্যবসায়ীদের সাথেও জড়িত। ব্যবসায়ীরা তো সমাজের ভিন্ন গ্রহের লোক না। সো আমি বিশ্বাস করি যে আমাদের ব্যবসায়ীদেরকে নিয়ে যে আপনারা ইলাবোরেটলি যেটা বলেন, যে ব্যবসায়ীরা আসলে সবসময় কাইন্ড অফ সাপোর্টিং টু দ্য গভর্নমেন্ট, এটা সরকার দলের সাথে কিছুটা জড়িত বিকজ অফ দ্য নেগোসিয়েশন, কারণ ওদের সাথে অনেক ক্লোজ কাজ করতে হয়। বাট কনফিডেন্স যে বিল্ড আপ, এটা আসলে ইকোসিস্টেমের উপর। এটা তো এটা কি আগে ছিল বাংলাদেশে? আমি সেটাই বলছি, যে আমি তো সেটাই বললাম। আপনি বলেছেন, উদাহরণ দিয়ে বলেছেন, রেদওয়ান আহমেদের মতো একটা প্রেসিডেন্ট কিন্তু তার প্রাইম মিনিস্টার বিপক্ষে কথা বলে সে রেজিগনেশন চেয়েছে, সেই কনফিডেন্স ছিল, তো ইকোসিস্টেমটা ছিল। এখন আস্তে 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 এমন হয়েছে যেটার ওয়ার্স্ট পসিবল এক্সাম্পল আপনারা ইয়েতে দেখেছেন। তো সেটাই আমি মনে করি এটা সম্ভব, ইকোসিস্টেমটা চেঞ্জ হলে। আরেকটা প্রশ্ন ছিল ট্রেড বডিগুলো সম্পর্কে, যে একই কথা। তো আপনি যখন দেখছেন যে একটা ব্যবসায়ীরা একটা পলিসি সবসময় নেয়, যে আমি এক ধর্মের, আপনি আরেক ধর্মের, আমি এক দলের, আপনি এক দলের, ওটার মধ্যে কিন্তু কোনো নাথিং রং উইথ দ্যাট।
বাট চ্যালেঞ্জটা হলো আপনি যখন সেটার কারণে এডিশনাল অ্যাডভান্টেজ নেন, আপনি যখন সেটাকে পুঁজি করে এডিশনাল ক্যাপাসিটি বিল্ড করেন, সেটাই হলো প্রবলেম। আপনি জেনুইনলি নেগোশিয়েট আমি আর উনি করতেই পারি, বাট আপনি যখন আপনার আরেকজনের চেয়ারের পাওয়ার দিয়ে সেটাকে ইনফ্লুয়েন্স করেন যেখানে আপনার জেনুইন ক্যাপাসিটি ক্যাপাবিলিটি নাই, ওইখানেই আসলে চ্যালেঞ্জটা আসে। মিস্টার ইসলাম। না, এখানে আমি ভাইয়ের একটা কথা নিয়ে আরম্ভ করি। সেই বলল আমরা বাচ্চাদেরকে বলি যদি কোথাও গ্যাঞ্জাম দেখো ওর থেকে দূরে থাকো, এটা একটা কমন কমেন্ট। আরেকটা কথা ছিল যে ডেমোক্রেসিতে আমরা কতখানি বিলিভ করি। এই যে ছেলেগুলো মারা গেল এটা তো তাই করলো, তারা তো যেখানে ঝামেলা দেখতেছিল সেখানে তারা বুক খুলে গুলি নিল। এর থেকে বেশি আর কি হতে পারে? তারা তো আমাদেরকে দৃষ্টান্ত দেখালো, তাদেরকে জীবন দিয়ে দেখালো যে আমাদের যে ভ্যালুগুলো আগে ছিল, যে কথা আপনি বলতেছেন, এই যে আপনি বললেন এটা কমন টেন্ডেন্সি, দিস ওয়াজ রং। এই রঙের থেকে এইটার থেকে বের হতে পারার জন্যই আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। না, কিন্তু এখানে কথা আছে, এটা কিন্তু এই যা আমরা দেখলাম সেটা কিন্তু এর আগে আমরা এইভাবে দেখিনি। এক, দুই হচ্ছে এটা কিন্তু একটা পিয়ার প্রেশার বলেন বা একটা ছেলে দাঁড়িয়েছে, অন্যরা গেছে, ছেলেমেয়েরা যাচ্ছে, বাবা মার কোনো উপায় ছিল না, অথবা বাবা মা মনে করেছে বাচ্চারা মারা যাচ্ছে, আমাদের যাওয়া উচিত, একটা পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু এটাই যে ভুল প্রবণতা ছিল বাংলাদেশের প্যারেন্টসদের মাথার মধ্যে, আমি তো স্যার তা বলতেছি না, আমি অন্য কথা বলতেছি। সাইফুল ভাইয়ের সাথে আমি বলতেছি যে এই যে চিন্তাধারাটা যেটা ছিল এখান থেকে ব্রেক হয়েছে বলেই আজকে কিন্তু আমরা এই জায়গায়। এবং সাইফুল ভাইয়ের সাথে একটা এডিশনাল সেন্টেন্স আমি অ্যাড করি যে আমরা ভাবতাম যে আমাদের যে নেক্সট জেনারেশন এরা কিভাবে সমাজ সামলাবে, এরা কিছু বোঝে না, এই ধারণাটা এরা তো জাস্ট গ্লু টু অল দিস গেমস এন্ড ইয়া। বাট আমি অ্যামেজড যে দ্য ওয়ে দে শোড ইট, আমার টোটাল কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে গেছে। তারা আমাদের জেনারেশনের চেয়ে অনেক বেশি কনসিয়াস। স্মল তারা কনসিয়াসনেস কি দে হ্যাভ রিয়েলি প্রুভেন আস রং। আমি তো রেভলিউশনের দিন পরে আমার মেয়েকে বলছি যে বাবা আই সারেন্ডার, তুমি কত তাড়াতাড়ি বিজনেস বুঝে নিবা, আমি আসলে তোমার কাছ থেকে শিখতে চাই, বিকজ দে রিয়েলি প্রুভেন আস রং। আমরা অনেক সময় বলছি এই তুমি বেশি বুঝো, তুমি কত কম বলো। ওই যে উনি যেটা বললেন একটু আগে যে ইউ গট টু লিসেন, আমাদের ইকোসিস্টেমে লিসনিং এর অ্যাটিটিউডটা চলে গেছিল। আরেকটা সাইডে যদি আমি অ্যাড করি আমাদের যে বিজনেস লিডারশিপের ব্যাপারে, এখানে একটা পার্টি যখন পাওয়ারে থাকে 5 বছর, তখন যেটা হয় দ্য সেন্টার অফ পাওয়ারের সাথে কিছু লোকজন ভিড়ে যায়, কিছু ময়লা। যখন নাকি এটা 10 বছর হয় তখন এটা বাড়তে থাকে। যখন 10 বছরের পরে যখন নাকি 15 বছরের সময় আসে, বাই দ্যাট টাইম এই যে যারা নাকি বেনিফিশিয়ারিজ অফ দি থ্রোন, এটা আমি হিস্টোরিক্যাল, আমি এটার কথা আজকের ঘটনার কথা বলতেছি না, হিস্টোরিক্যালি এটা তারা কোনো দেশে ইকোনমির উপর নির্ভর করে, বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে, কেউ মিলিয়ন্স অফ ডলার আর্ন করে ফেলছে এই 10 বছরে, কেউ টেন্স অফ মিলিয়ন্স, কেউ হান্ড্রেডস অফ মিলিয়ন্স, কেউ বিলিয়ন্স। তখন তারা মরিয়া হয়ে যায়, না এটা আমাদের থার্ড টার্ম দরকার, 15 বছর দরকার। যখন 15 বছর যখন নাকি হয়ে যায় তখন ভাবে না, আমি যদি এখন এখান থেকে যদি এই পাওয়ারটা যদি না কন্টিনিউ করে তাহলে তো আমার বিলিয়ন্সগুলো চলে যাবে এবং হয়তো আমি জেলে যেতে পারি। সো নর্মালি কিন্তু তারা মোর অ্যান্ড মোর ডেসপারেট হয়ে যায় গিয়া। সো এই যে ডেসপারেশনটা, এই ডেসপারেশনটাতে কী করে, তখন তারা ডেসপারেট হয়ে যায় গভর্নমেন্টকে পাওয়ারে রাখতে, এবং এই গভর্নমেন্ট যা চায়, এনিথিং ইউ ওয়ান্ট, আমি আছি, আমি এই গভর্নমেন্টকে সাপোর্ট করে যাব, বিকজ দে ওয়ান্ট এ কন্টিনিউটি। সো এখানে হয়তো আপনার কিছু উত্তর পাবেন কেন আমরা বিজনেস লিডারশিপের থেকে। কিন্তু আমার আবার একটা প্রশ্ন, যে এটাকে আমাদের হিস্ট্রি থেকে আমরা শিখলাম না যে এগুলো আসলে শেষ পর্যন্ত কাজে দেয় না? আমরা যদি 2007-8-এর কথা স্মরণ করি, এবং কারণ আজকে যারা এই যে গত কয়েকদিনে যাদের জেলে যাচ্ছেন, দরবেশের লেবাসই তাকে পরিবর্তন করতে হচ্ছে, জেলে গেলেন, তিনি এর আগেও জেলে গিয়েছিলেন। হ্যাঁ, এবং সেই সময়ের করুণ পরিণতি আমি যত শুনেছি যে এই ব্যবসায়ীরা, আওয়ামী লীগ, বিএনপির নেতারা জেলখানায় বসে তারা একসঙ্গে বসে শপথ নিয়েছেন আমরা যা করেছি আর করবো না ভবিষ্যতে, এবং বেরিয়ে এসে তো দেখলাম আমরা তাই করেছেন।
তার চেয়ে খারাপ করেছে। যেটা আমরা তো যারা সুযোগ পেয়েছেন, যারা সুযোগ পান নাই তারা তো করতে পারেন না। এখানে বিএনপির লোকজন হয়তো মাইন্ড করতে পারেন, কারণ তারা হয়তো সুযোগ পেলে আমরা বুঝতে পারবো যে তারা কতদূর যাবেন, কি করবেন। সো দ্য লেসন অফ হিস্ট্রি ইজ উই ডু নট লার্ন ফ্রম হিস্ট্রি। এটা হলো একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে, আমি আপনার কথার সাথে কিন্তু মানে যদি একসাথে যেতে চাই, সেটা হলো আমাদের যে পলিটিক্যাল প্রসেসের মধ্যে আমাদের রিয়েলি ইমপ্রুভমেন্ট হচ্ছে কি না, এটা নিয়ে কিন্তু আমাদের অনেকের মনে সন্দেহ আছে অবশ্যই। এবং আমি যেটা মনে করি যে এই সন্ধিক্ষণে আমাদের পলিটিক্যাল প্রসেসে পলিটিক্যাল পার্টিরা যদি এই যে ইয়াং থেকে, এই ছাত্রদের থেকে, ছাত্রছাত্রীদের থেকে তাদের বিহেভিয়ারে, তাদের আইডিয়ালিজমের উপরে যে আজকে একটা রেভলিউশন করে ফেললো, এই লেসনগুলো যদি তাদের পার্টির ম্যানিফেস্টোর মধ্যে যদি না আনে, দে উইল বি মেকিং এ বিগ মিস্টেক। এবং আমাদের এই যে আনলেস দেয়ার ওয়াজ এ ভেরি বিগ ফোর্স সাচ এজ দ্য ফোর্স, এই যে ইয়াংরা, এই ইয়াংয়ের যে ফোর্সটা, এই ফোর্সটাই কিন্তু এই পার্টিগুলোর মধ্যে, পলিটিক্যাল পার্টির মধ্যে পজিটিভ চেঞ্জ আনতে পারে, এছাড়া আর কোনো কিন্তু আসবে না। আপনি যেটা বলছেন, বাট এখানে আবার আরেকটা প্রশ্ন, মানে আপনিও বলতে পারবেন যে ইয়াংদের ব্যাপারে, আমি যেই ফোর্স এই অভ্যুত্থান করলো তাদের কথা বলছি না, বাট আমরা সবসময় চেয়েছি যে ইয়াংরা জায়গা করে নিক, কিন্তু আমরা বিএনপি শাসনামল দেখেছি, তরুণ তুর্কিদের উত্থান দেখেছি, তারা অনেক অ্যাক্টিভ ছিল, পাওয়ারফুল ছিল, কিন্তু এন্ড রেজাল্ট কি সেটাও আমরা দেখেছি যে তারা আসলে কি করেছেন। কিংবা আওয়ামী লীগের সময়ও আমরা দেখলাম অনেক তরুণ ক্যাবিনেটে আছেন, নেতৃত্বে আছেন, এবং শেষের দিকে এই 24শে জানুয়ারি ইলেকশনের পরে যারা মন্ত্রী হয়েছেন তাদের যে দম্ভ এবং অহংকার দেখলাম, যে সব কিছু মানে কি দিলেন উপহার। আমার পয়েন্ট হলো এক্স্যাক্টলি সেম, যে যারা পলিটিক্যাল, আমি কিন্তু এই ওই কথাটাই বলছি, সিস্টেমের মধ্যে থেকে আসলে যারা আছেন, সে তার বয়স 25 হোক আর 30 হোক আর 40 হোক, সবই তো নষ্ট হয়ে যাচ্ছে। আমি সেই জন্যই বলছি যে এখন যারা আসছে উইদাউট এনি পার্টি ব্র্যান্ডিং, তাদের কিন্তু ওই লাগেজটা নাই। দে হ্যাভ কাম উইথ আইডিয়ালস। আমাদের যে স্বাধীনতা, বাংলাদেশ যখন স্বাধীন হলো, আমাদের সেলফ কনফিডেন্সের অনেক অভাব ছিল। আমি জানতাম না এটা দেশটা কিভাবে সার্ভাইভ করবে। তার উপরে সবচেয়ে বেশি ল্যাক অফ সেলফ কনফিডেন্স, বিকজ আমাদের স্বাধীনতা আমরা কমপ্লিটলি নিজেরা অর্জন করি নাই। আজকে বাংলাদেশ 2.0 কমপ্লিটলি আমাদের ইয়ুথ দিয়ে স্বাধীনতা অর্জন, রিবার্থ অর্জন। তো আমাদের তো এই কনফিডেন্সটা থাকবে। এবং এই যে যদি কোনো রকমের চেঞ্জ আসতে হয়, এই পলিটিক্যাল প্রসেস আপনি বললেন আমরা কিছুই শিখি নাই, তাহলে পলিটিক্যাল প্রসেসের বাইরে যারা আজকে আন্দোলন করছে উইদাউট এনি পার্টি এফিলিয়েশন, তাদের থেকে এই চেঞ্জটা আসতে পারে, আমি যেটা বিশ্বাস করি। আমি আব্দুল্লাহ রাকিব, এই জায়গায় কিছু বলবার থাকলে আপনি অবশ্যই বলবেন, কিন্তু আমি এখন এই মুহূর্তে আবার ওই আগের গোড়ার আলোচনায় যাই, যে আসলে ব্যবসা বাণিজ্যকে আরও গতিশীল করবার জন্য, অর্থনৈতিক সংকটটাকে দ্রুত কাটিয়ে উঠবার জন্য কোন কোন জায়গাগুলোতে হাত দেওয়া দরকার এই মুহূর্তে আপনি দ্রুততার সঙ্গে মনে করেন সরকারের? আচ্ছা, আমি ওইটা ইভেন আপনাদের সেক্টর নিয়ে আপনি বলতে পারেন। যাওয়ার আগে আমি সাইফুল ভাইয়ের পয়েন্টে একটা অ্যাড করতে চাই, যে আসলে এটা ওই যে সাইফুল ভাই যেটা বললেন না, যে 15 বছরে বেশ কিছু ফ্যাট জমে গেছে, বা আমরা যেটা 15 থেকে 20-এর পথে যাত্রার মধ্যে ছিল, আমরা যেটাকে বলি 15 অতিক্রান্ত। একটা হচ্ছে যে ব্যবসায়ীর মধ্যে 3টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে যে ভ্যালুয়েট করে, সে আমরা কেউ ক্রিয়েটিভিটি সেল করে, কেউ তার আইডিয়া সেল করে, কেউ তার উৎপাদন ক্ষমতা সেল করে। আবার এখানে যখন ব্যবসায়ীর থেকে ফড়িয়া বেশি হয়ে যায়, যে কিনা আপনি জিজ্ঞেস করবেন আপনি কি করেন ভাই, এই টুকটাক কিছু কাজ করি, কিন্তু তার অ্যাসেট পরিমাণ আপনার ইন্ডাস্ট্রির চেয়েও বেশি। তো এই টুকটাক ব্যবসায়ীর সংখ্যা যখন বেশি হয়ে যায় ইকোসিস্টেমে, ওনার সাথে কানেক্টেড গিয়ে বলি যে জবাবদিহিতা যদি না থাকে, এই টুকটাক ব্যবসায়ী বা ফড়িয়াদের জন্ম হয়, এবং এরা তখন কুক্ষিগত করে রাখার চেষ্টা করে পলিটিশিয়ানদেরকেও, অ্যান্ড দে রিয়েলি ট্রেড পলিটিক্স অ্যান্ড বিজনেস টুগেদার। তো এই যে ক্ষমতার অপব্যবহারটা তখনই থাকে যখন কোনো অ্যাকাউন্টেবিলিটি না থাকে, এবং আমি যখন সুস্পষ্টভাবে নেগোশিয়েট করতে বসি, এর মধ্যে আমার নেগোসিয়েশন বাদ দিয়ে যখন আরেকজনের মানে সে নেগোসিয়েশনের ক্যাপাসিটিতেই পড়ে না, তারটা অ্যাপ্রুভ হয়ে যায়, তখন আমি আর
আরেকজন স্বচ্ছ সুন্দর ব্যবসায়ী কিন্তু হতাশ হয়ে যায়। সো এটা আসলে আমি ওনার সাথে অ্যাড করতে চাই। ইটস অ্যাবাউট দ্য ইকোসিস্টেম, ইটস নট অ্যাবাউট দ্য এইজ। অফকোর্স দ্য ইয়াং জেনারেশন গেভ আস লট অফ এনার্জি, বাট উই গট টু চেঞ্জ দ্য ইকোসিস্টেম, নট দ্যাট এইজ ড্রিভেন পিপল গ্রুপ। হ্যাঁ, আমি সাইফুল ভাই, হ্যাঁ আমাদের হয়তো বয়স হয়েছে, বাট আমাদের মাইন্ডসেটে যদি আমরা এমন কোনো বয়স হয়নি এখন থাকে, অ্যাডাপ্টেবিলিটি যদি থাকে, আমরা যদি মনে করি যে ওর কাছ থেকেও আমার শেখার আছে, আমার শিখতে হবে। 80 ঊর্ধ্বরাই তো দেশ রান করছে, সেখানে আপনারা তো আমার কিন্তু একটা ইজি সলিউশন আছে, এত কঠিন প্রবলেমে একটা ইজি সলিউশন। জি, এই যে টুকটাকের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং কথা বলছেন। সো মেইন থিং হচ্ছে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি ইজ এ বিগ ইস্যু। ট্রান্সপারেন্সির জন্য সবচেয়ে বেশি ইউজফুল, ফাস্ট, প্র্যাকটিক্যাল হচ্ছে আইটি, টেকনোলজি। এখানে আমাদের এই যে এই মুভমেন্টের বড় একটা ছিল, দাবি ছিল মেরিটোক্রেসি, রিক্রুটমেন্ট বেসড অন মেরিটস। আমরা যদি এই যে এক্সামিনেশন, এন্ট্রান্স এক্সামিনেশন এটসেট্রা পুরোটা যদি আমরা অনলাইন করে ফেলতে পারি, তাহলে কিন্তু ওই নাম্বার ট্যাম্পারিংয়ের কোনো চান্স নাই। আমাদের এই যে যত রকমের এন্ট্রান্স এক্সামস ইন এনি সেক্টর, সেটাকে যদি আমরা টেকনোলজি বেসড এক্সামিনেশন করতে পারি, তাহলে ওই আপনার যে ওই নাম্বারটা এটা করায় এটা চান্সটা কিন্তু আমি আপনার সাথে জাস্ট এডিশনালি একটু ডিফারেন্টলি বলি যে এক্সাম সিস্টেমটাই থাকবে না। আপনি যখন বাচ্চাদেরকে প্রজেক্ট বেসিস দিবেন, তার আইডিয়া, তার ক্রিয়েটিভিটি, তার যে একটা ফ্রিডম অফ থিঙ্কিং, এইটা যখন আপনি কালচার করতে পারবেন, এই ছেলে ডেফিনেটলি হি ক্যান কন্ট্রিবিউট অ্যান্ড অ্যাড ভ্যালু। সো আমাদের যে কারিকুলাম, আমাদের যে প্রসেস অ্যান্ড সিস্টেমস, এখানে অনেক রেভলিউশনারি চেঞ্জ আনতে হবে। আমরা যদি ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম দেখি, ওখানে পরীক্ষাই নেই, all projects and people enjoy whatever they like and whatever they don't like. এর মধ্যে সে ডু অ্যান্ড ডোন্টসটা নিজের মতো করে ফিক্স করে নেয়, নিজের স্ট্রেংথটাকে কীভাবে সে অপটিমাইজ করবে সেটা তার স্কুল, তার প্যারেন্টস সবাই মিলে চিন্তা করে ওই শক্তিটাকেই কাজে লাগায়। ট্রেডিশনাল চিন্তা যে ব্যারিস্টার হইতে হবে, ডাক্তার হইতে হবে, এই টিপিক্যাল চিন্তা, এক্সাম, সার্টিফিকেট, এগুলো থেকে বেরোয় যেতে হবে। আমি বিশ্বাস করি এইটা যদি আমরা অ্যাডাপ্ট করতে পারি, দ্যাট উইল ডেফিনেটলি অ্যাড ভ্যালু। আমার অন্য যে প্রশ্ন ছিল যে এই মুহূর্তে আসলে কোন কোন জায়গাগুলো অ্যাড্রেস করা দরকার ইকোনমিকে। আমরা যদি স্পেসিফিক বিজনেস ইকোসিস্টেমের কথা বলি, আপনি দেখেন যে এনবিআরে আমাদের যে চেঞ্জ, যেটা আমরা গতকালকেও বলেছি যে আমরা একটা টাস্কফোর্স গঠনের কথা বলেছি। আমরা বলেছি যে এনবিআরে যারা বসবেন, পলিসি যারা বানাবেন, তারা ইমপ্লিমেন্ট করবেন না, বিকজ এখানে চেকার মেকার ছিল না, নাই, তাই তো। এবং যেই সেক্টরের জন্য পলিসিগুলো বানাবেন, এই পলিসিগুলো বানানোর জন্য তার একোমেনশিপ, যে বিজনেস একোমেনশিপ নাই, সে পলিসি মেকার। আমি একটা ছোট্ট উদাহরণ এর আগেও আপনার এখানে বলেছি যে দেখা গেছে যে আমার ফ্যাক্টরিতে সেমি ম্যানুয়াল বা ম্যানুয়াল প্রসেসে একটা কাজ হয়, যেখানে এন্টায়ার প্রসেসে আমার প্রসেস লস আছে 21%, একেবারে 0 থেকে এক্সপোর্ট পর্যন্ত। এখন এনবিআরের একজন মেম্বার এসে বলে দিলেন যে ভাই, এটা আপনার এত % হলো আপনার প্রাপ্যতা, এত % হলো আপনার কনজামশন। ভাই, লেটস ভিজিট দ্য ফ্যাক্টরি, লেটস সি দ্য প্রসেস। আমার প্রত্যেকটা ফ্যাক্টরির ইফিসিয়েন্সি দেখেন, এক একটা ফ্যাক্টরির ম্যানেজমেন্ট সিস্টেমের ইফিসিয়েন্সি এক এক রকম, এক একটা ফ্যাক্টরির প্রোডাকশন সিস্টেমের ইফিসিয়েন্সি এক রকম। কনজামশন ম্যানুয়ালি হচ্ছে, সেখানে আপনি ইচ্ছা করেই বুয়েটের একটা ছেলেকে দিয়ে অঙ্ক করে একটা টপিক ধরাই দিলে তো এটা হবে না। সো বিজনেস রিলেশনশিপ, বিজনেস অ্যাকুমেনশিপ এবং এক্সপার্টিস অ্যান্ড এক্সপিরিয়েন্স পিপল উইল হ্যাভ টু মেক দ্য পলিসিস। পলিসিসটা যদি ওই যেই মুরগি ডিম দিচ্ছে তাকে জবাই করার মতো পলিসি হয়, ইকোনমিক গ্রো করবে না। আপনি আজকে যদি আমাদের ইজ অফ ডুইং বিজনেসের কথা বলেন, এইটাকে আপনি যদি প্রতিটা লেয়ার চেক করেন, এখানে রেভলিউশনারি চেঞ্জ আনতে হবে। অ্যান্ড বিজনেসম্যান, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড ইমপ্লিমেন্টিং পার্টনার্স ইন ডিফারেন্ট এজেন্সিজ হ্যাভ টু রিয়েলি ডু এ রিসার্চ যে এখানে কী কী চেঞ্জ আসলে অ্যাট লার্জ বিজনেসটা। কারণ আমাদের ইনস্টল ক্যাপাসিটি 80 বিলিয়ন, তাহলে আমাদের $42 বিলিয়ন এক্সপোর্ট কেন? তাহলে অপরচুনিটিগুলো কোথায় আমরা লস করছি? এগুলোকে আমরা বলেছি একটা টাস্কফোর্স গঠনের মাধ্যমে, শুধুমাত্র এনবিআর না, বাংলাদেশ ব্যাংক, আমাদের ইভেন জ্বালানি খাত, আমাদের প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং প্রসেসের দুটা মেইন একটা হচ্ছে কম্পিটিটিভ পাওয়ার, একটা হচ্ছে কম্পিটিটিভ পিপল। এখন আপনি দুটোকেই ইনফর্মালি
কোনো রকমের ম্যাপিং ছাড়াই ডিসরাপ্টেড ওয়েতে আপনি এটার প্রাইসিং বাড়াচ্ছেন, ইলেকট্রিসিটির প্রাইস বাড়ালেন, তারপরও কনসিস্টেন্সি নাই। সো পাওয়ার সিকিউরিটি, আপনার রেভিনিউ আপনি জেনারেট করবেন অবশ্যই, কিন্তু আপনি গ্রস নেটওয়ার্ক না বাড়িয়ে যারা শুধুমাত্র দিচ্ছে এদের উপরেই আপনি প্রেশারটা দিচ্ছেন, তাহলে ইকোসিস্টেমে এই বিজনেসটা গ্রো করছে না। আপনি 80 বিলিয়ন 100 বিলিয়ন ডলার বিজনেস থেকে আপনি যদি প্রগ্রেসিভ ট্যাক্সিং সিস্টেমে যান, সেক্ষেত্রে আপনার রেভিনিউ অনেক বেশি, বাট আপনি ওই খাটনিটা করবেন না। আপনি আমাকেই প্রেশার দিয়ে আমার থেকেই নেবেন, অ্যান্ড আমার ক্যাপাবিলিটি তখন ড্রপ করবো, বিকজ আমি ইনভেস্টই করবো না। হ্যাঁ, সো আমি বিশ্বাস করি এই কথাগুলো আমাদেরকে বলতে হবে, শক্তভাবে বলতে হবে, নেগোশিয়েট করতে হবে। যেই করুক না কেন তাকে বলতে হবে যে ভাই দল আগে না, আগে ব্যবসা, আগে ইকোনমি, আগে বেসিক হিউম্যান রাইটস, অ্যান্ড দেন উই গো ফর দ্যাট। এই যে 11টা কনভেনশন র্যাটিফিকেশনের কথা আমরা বলছি, আপনি একটু আগে সাইফুল ভাই কিংবা আপনি বললেন যে আমাদের হিউম্যান ইন্ডেক্সে আমরা বলছি আমরা মিডল ইনকাম কান্ট্রি হচ্ছে। ইন হোয়াট সেন্স? আপনার পকেটে 10 টাকা বাড়লেই কি আপনি মিডল ইনকাম কান্ট্রি হবেন, উন্নত দেশ হবেন? মানসিকতায় চেঞ্জ আনতে হবে, আমাদের মনুষ্যত্বে চেঞ্জ আনতে হবে, অ্যান্ড দেন উই উইল হ্যাভ টু নো হাউ টু রেসপেক্ট অ্যান্ড বি ট্রাস্টওয়ার্দি। মিস্টার সাইফুল ইসলাম, আপনার প্রশ্নটা ছিল যে এখন কি করণীয়। এখন করণীয় আমি চিন্তা করি যে আজকে যে কাউন্সিল অফ অ্যাডভাইজার্স আছে লেড বাই চিফ অ্যাডভাইজার, তাতে যে কত ডিফিকাল্ট একটা জিনিস টাস্ক চিন্তা করেন। এই যে আপনি বললেন যে আমাদের মিডল ইনকাম কীভাবে হই, আমাদের কীভাবে আমরা মেজার করি। আমরা যদি গত বছরগুলো চিন্তা করি, প্রত্যেকটা সেক্টরেই আমি বলবো প্রতিটা ডিপার্টমেন্টেই আমাদের ইন্ডেক্সগুলো কিন্তু নিচের দিকে নামতেছে। ফ্রিডম অফ স্পিচ, এই যে যখন আমরা উন্নত হব, আমাদের রুল অফ ল রাইটস, আমরা কিন্তু নিচের দিকে নামছি। এখন আপনি চিন্তা করেন যে নতুন যে গভর্নমেন্ট আসবে তাদেরকে এই এত বছরের এই যে মোমেন্টাম অফ গোয়িং ডাউন, এটাকে থামাতে হবে, থামিয়ে এটাকে রিভার্স করে এটাকে আমাদেরকে আবার উন্নত করতে হবে। তখন আপনি বলবেন হ্যাঁ আমাদের রিয়েল মিডল ইনকাম কান্ট্রি। দিস ইজ এ ভেরি ভেরি চ্যালেঞ্জিং জব। এটার প্রেক্ষাপটটা কি? আজকে আমাদের ব্যাংকিং সেক্টর ইজ, আই ডোন্ট নো কি ওয়ার্ডটা ইউজ করবো আমরা, সবাই বলে নট ইন এ ব্যাড শেপ, মাফিয়া, যে বাইরে যা আছে তার থেকে অনেক বেশি ডেঞ্জার। বাইরে আমরা যত মনে করি এটা খুব খারাপ, আসলে এর থেকে আরও অনেক অনেক বেশি খারাপ। সো এই যে ব্যাংকিং সেক্টরটা একটা হিউজ প্রবলেম, এবং আমাদেরকে স্টক এক্সচেঞ্জের ফর এভরিথিং আমাদের উই নিড ইনভেস্টমেন্ট যদি আকর্ষণ করতে হলে হবে কি আমাদের দরকার, ফার্স্ট হচ্ছে রুল অফ ল অ্যান্ড অর্ডার। এই গভর্নমেন্টকে এই ল অ্যান্ড অর্ডারটাকে স্টেবিলাইজ করা ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, তাইলেই তো ইনভেস্টমেন্টটা আসবে। সেকেন্ড, আমি মনে করি এই যে অর্থনীতিটা এই যে এখন একটা ধাক্কা খেলো, এটাকে স্টিমুলেট করা, আবার এটাকে টু রিভাইভ ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কিন্তু আমাদেরকে সবচেয়ে জিনিস মনে রাখতে লাগবে, এই রেভলিউশনের পিছনে কিন্তু ছিল কস্ট অফ লিভিং। মানুষ কষ্টে ছিল, তারা তাদের সঞ্চয় সব কিছু বিক্রি করে কোনো মতে ভাতে টেবিলে খাওয়ার আনছিল। এই যে সিচুয়েশনটাকে, এটাকে কিভাবে আমরা স্টপ করবো? আগেইন আইটি টেকনোলজি যে ওয়ে, যদি আমরা ইফ ইউ ক্যান মনিটর প্রাইসেস, আমরা যদি মিডল ম্যানটাকে এলিমিনেট করতে পারি, ফার্ম টু টেবিল যদি আমরা আনতে পারি, তাহলে ইট উইল বি এ বিগ হেল্প। এবং এটা হয়েছে। কিন্তু আরেকটা প্রবলেম যেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের যে রিজার্ভস, আমরা ওভার স্পেন্ডিং করে 5 টাকার একটা প্রজেক্ট আমরা 25 টাকায়, আমাদের যে আপনি যেটা বললেন জিল্লুর ভাই, যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অনেক নট ভেরি ইম্পর্টেন্ট রেকর্ড আছে, আমাদের একটা রেকর্ড আছে, দ্য মোস্ট এক্সপেন্সিভ রোড ইন দ্য ওয়ার্ল্ড। চিন্তা করতে পারেন, বাংলাদেশের মতো আমাদের মতো একটা দেশে পৃথিবীর সবচেয়ে, ওই যে আমি বলি আমাদের রাস্তার মধ্যেও সোনা, এত টাকা কীভাবে লাগে 1 মাইল রাস্তা করতে। সো আমাদের এই যে আমাদের এই কতগুলো ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলোকে কন্ট্রোল করে নিয়ে আসাটা আই থিঙ্ক ইটস এ হিউজ চ্যালেঞ্জ, এবং আই উইশ দেম রিয়েলি অল দ্য বেস্ট in this really difficult situation. So final round, closing remarks, Mr. Abdullah Al Rakib. জি, আমি উনি শেষ শুরু করেছিলেন যে ছেলেদের যারা এই রেভলিউশনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি ওনার সাথে একটু অ্যাড করি যে আমরা তাদের প্রত্যেকটি হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারও আশা করি, যে
ইন্টারিম গভর্নমেন্ট চালু করবেন এবং পরবর্তীতে যে ইলেক্টেড গভর্নমেন্ট সেটাকে এক্সিকিউট করবেন। আমি মনে করি যে রেভলিউশন শুরু হয়েছে এটা শারীরিক না, এটা মানসিক, এবং এটা বয়সের সাথে না, এটা আমাদের সমাজের প্রত্যেকটা লেয়ারে যেই ফ্যাট জমেছে এটাকে কাট করতে হবে। এবং আমাদেরকে আসলেই আমরা বলি যে ডিজিটাইজড হচ্ছে, পৃথিবী ডিজিটাইজড হচ্ছে, সাস্টেইনেবল প্রসেসে আমরা এসডিজি গোলগুলোতে অ্যাচিভ করার চেষ্টা করছি। এনভায়রনমেন্টকে নিয়ে আমরা কথা বলি কিন্তু প্র্যাকটিসিং ইয়েতে কিছুই নাই। সো আমাদের প্রতিটি জায়গায়, এটা বিজনেস প্রসেস বলি, এনভায়রনমেন্টাল প্রসেস বলি, আর সোশ্যাল প্রসেস বলি, সব জায়গায় রেসপেক্ট লেভেল, এবং যেটা সাইফুল ভাই বললেন যে ল অ্যান্ড অর্ডার যদি ঠিক করা যায়, সব কিছু এটা কানেক্টেড এবং এটা ইমপ্রুভ করতে বাধ্য। আমরা যখন 12,500 টাকা স্যালারি দিই, যেদিন 8,500 টাকা ছিল, তারপরে যখন 12,500 টাকা হলো, ওয়ার্কারের বেনিফিট বাড়ে নাই, ওয়ার্কারের সেভিংস হয় নাই। কারণ কি, ওই পরের দিনই ওই বাড়ি ভাড়া বেড়ে গেছে, ওই পাশের মুদি দোকানদার শুনছে তার বেতন বাড়ছে, তার বাড়াই দিছে, সো এই বেচারি আর কিছু করতে পারে নাই। সো ইকোসিস্টেমে যদি ল অ্যান্ড অর্ডারটা ঠিকমতো এনফোর্স করা যায়, তাহলে ওর সেভিংসটা অনেক বেটার হবে, কস্ট অফ লিভিং উইল ড্রপ, রাইট? আপনি দেখেছেন যে কিছুদিন আগে আমরা দেখেছি যে আলুর দাম 70 টাকায় নেমে গেছে। কিভাবে? কারণ ওই যে ফরিয়াদেরকে টাকা দিতে হয় নাই। সো এই ফরিয়াদেরকে যদি আপনি বিতাড়িত করতে পারেন, ল অ্যান্ড অর্ডার এনফোর্স করতে পারেন, সিস্টেমস অ্যান্ড প্রসেসে যদি স্বচ্ছতা আনা যায়, অ্যাকাউন্টেবিলিটি আনা যায়, ডেফিনেটলি আমরা আরও মাচ বেটার রেটে একটা সিভিলাইজ নেশনের দিকে আগাবো। ধন্যবাদ। ইসলাম, আমার একটাই কথা, আমরা যেখানে আমাদের হোপ ছিল না 1971-এ, আমরা উই হ্যাভ গট হোপ। আজকে আমরা একটা মিডল ইনকাম কান্ট্রিতে চলে এসেছি। আমরা যদি নিজেদের উপরে বিলিফ রাখি যে হ্যাঁ আমরা নেক্সট লেভেলে যেতে পারবো, তাহলেই আমরা উই উইল অ্যাচিভ। হিস্ট্রি হ্যাজ শোন আস, আমরা উই ক্যান ডু ইট ওয়ান্স, উই ডিড ইট ওয়ান্স, উই ক্যান ডু ইট অ্যাগেন। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সাইফুল ইসলাম এবং মিস্টার আব্দুল হালিল রাকিব, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার অতিথিরা নানা বিষয় নিয়ে কথা বলেছেন। মূল কথা, তরুণদের জায়গা করে দিতে হবে, আমাদের মাইন্ডসেটে ব্যাপক পরিবর্তন আনতে হবে, আদারওয়াইজ টুকটাক এটা সেটা করে সমস্যার সমাধান করা যাবে না। এবং বিশেষ করে পলিটিক্যাল প্রসেসের পরিবর্তনটা আনতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে রুল অফ ল, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, এই জায়গাগুলোতে আমাদের মনোযোগ দিতে হবে। একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা অতীতেও দেখেছি যে শিল্প, কলকারখানা, ব্যবসায়ী প্রতিষ্ঠান দখলের একটা প্রবণতা থাকে, আক্রমণের একটা প্রবণতা থাকে, সেটা যেন আমরা না করি, কারণ এগুলো হচ্ছে আমাদের জীবনের জন্য চালিকা শক্তি, এগুলোকে রক্ষা করতে হবে। অতীতে যে অন্যায়গুলো হচ্ছে সেগুলো প্রতিকারের জন্যেও হয়তো দীর্ঘমেয়াদী প্রসেসের মধ্য দিয়ে না গিয়েও স্বল্পমেয়াদী একটা প্রসেসের মধ্যে সেই পরিবর্তনগুলো আনা সম্ভব। কিন্তু হুটহাট একজনকে সরিয়ে আরেকজনকে বসিয়ে দেওয়া, একটা প্রতিষ্ঠানের একজনের মালিকানা পরিবর্তন করে আরেকজন দখল করে নেওয়া, এটা খুব একটা ভালো সাইন না, অন্তত অর্থনীতির জন্য সুখকর কিছু না। এটা আরেকটা হচ্ছে যে এমন কোনো পরিবেশ যেন আমরা তৈরি না করি, সেটা সরকারের দিক থেকে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবং নাগরিক সমাজের দিক থেকেও, যেটা আমাদের ব্যবসা বাণিজ্যকে বা শিল্প প্রতিষ্ঠানগুলোকে আতঙ্কের মধ্যে ফেলে দেয়। কারণ আমাদের মাথায় রাখতে হবে, অনেক শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে, ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন জড়িত। এটা যেন আমাদের সবার মাথার মধ্যে থাকে। সব কথার মূল কথা যেটি প্রফেসর ইউনূস খুব জোরের সঙ্গে বলবার চেষ্টা করছেন, দেশে যদি রুল অফ ল থাকে, তাহলে আসলে কোনো শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ, গোত্রের মানুষকে চিন্তা করতে হয় না তার নিজের অধিকার রক্ষার জন্য, কারণ প্রত্যেকের অধিকারটা সেখানে সুরক্ষা নিশ্চয়তাটা থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।